Welcome to everyone to our regular classes of ENT. We are now in year. We finished nose before. Now we are in the year. ইয়ারও আমরা অনেক কিছু শেষ করেছি। লাস্ট ক্লাসে আমাদের খুব ইম্পর্টেন্ট, লাস্ট দুটো ক্লাস খুব ইম্পর্টেন্ট গিয়েছে। এক্সটার্নাল ডিজিজ অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস আর ডিজিজ অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। অ্যাকচুয়ালি দেখো, এই যে আমাদের এই ক্লাসগুলো কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া, তাহলে কিন্তু লেকচার অনেক বিরাট হয়ে যাবে। আসলে তা না, আমরা চাচ্ছি আমার এমবিবিএস স্টুডেন্টদের কতটুকু এনটি জানতে হবে, কী কী টার্মগুলো জানতে হবে। সেই জন্য আমাদের এই লেকচারগুলোকে খুব হেলদি বলা যাবে না, ইনফরমেটিভ বলা যাবে না, তবে এইটুকু বলা যাবে যে বেসিক, একদম বেসিক, একদম বেসিক। তা আমি আশা করব তোমরা আই হোপ সো তোমরা এই বেসিক জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে লিখে রাখবে, বা তোমরা পরে এটা আবার দেখবে। আমরা যে লাস্ট ক্লাসে পড়েছিলাম তার মধ্যে কিছু ইন্টারেস্টিং কথা আছে। একটা কথা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে যা পড়েছি সেখান থেকে কিন্তু ফারাঙ্কোলোসিস খুব ভালো করে পড়বে, মনে থাকে যেন। ফারাঙ্কেল বা ফারাঙ্কোলোসিস পড়বে, অটোমাইকোসিস পড়বে, অটাটিস এক্সটার্না ম্যালিগনেন্ট যেটা সেটা পড়বে, একটু ক্যারোটোসিস অকুরেন্স বা কোলস্ট্রম অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল এটা পড়বে, অটাটিস এক্সটার্নাল ডিফিউজ অটাটিস এক্সটার্নাল যেটা সেটা পড়বে। এই পাঁচটা টপিক কিন্তু পরীক্ষা খুবই লাগে। পাঁচটার একটা তুমি পাবাই, এটা একদম ধরে রাখো, দুটাও পেয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন লাস্ট ক্লাসে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা কিছু ইন্টারেস্টিং কথা আছে, সেগুলোকে আমি একটু রিপিট করতে চাই। এটা হচ্ছে কি, একদম কি নোট, একদম চাবি, কি পয়েন্ট। এই পি পয়েন্টের ভিতরে একটা হচ্ছে, আমরা কিন্তু এক্সটার্নাল ক্যানেলের কিছু টিউমার সম্বন্ধে পড়েছি। আমাদের এক্সটার্নাল ক্যানেলের টিউমার কিন্তু আমাদের ডিটেলসে যেতে হবে না, অনলি নামগুলো জানতে হবে। বিনাইন কী কী হয়, বিনাইন কী কী হয়, ম্যালিগনেন্ট কী কী হয়, এগুলো সম্বন্ধে একটু জানতে হবে। আচ্ছা, এখানে একটা কথা যেটা আমাদের খুব জরুরি, সেটা হচ্ছে সেটা আমাদের একটু জানা জরুরি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কি পয়েন্টের ভিতরে একটা হচ্ছে ম্যালিগনেন্ট অটাটিস এক্সটার্না। ম্যালিগনেন্ট অটাটিস এক্সটার্না কী দিয়ে হয়? ম্যালিগনেন্ট অটাটিস এক্সটার্না কী দিয়ে হয়? জীবাণুটা, ব্যাকটেরিয়াটা। কি ব্যাকটেরিয়াটা কি থাকে সেখানে? সুডোমোনাস। এবং কাদের হয়? ডায়াবেটিক্স পেশেন্টের। ম্যালিগনেন্ট অটাটিস এক্সটার্না ইজ নট এ ম্যালিগনেন্ট কন্ডিশন, তারপরেও কিন্তু ম্যালিগনেন্ট বলা হয়। কেন ম্যালিগনেন্ট বলা হয়? ইট বিহেভস লাইক এ ম্যালিগনেন্ট। হোয়াট ইজ ইটস বিহেভ? ইট ডিস্ট্রয়েস দ্য সারাউন্ডিং স্ট্রাকচারস অ্যান্ড ইট গোজ প্রগ্রেসেস ইনসাইড। তারপর তো ডিরোসামিদিন বলেছি, শর্ট নোট কিন্তু পরীক্ষায় লাগতে পারে। এই তিনটে পয়েন্ট জানলে জীবনে অনেক কাজ আগে যাবে, একেবারে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত চলবে, তারপরে আর চলবে না। তাহলে এই তিনটা কথা, ম্যালিগনেন্ট অটাটিস এক্সটার্না। তারপরে আমরা পড়েছিলাম যে একটা ভাইরাল ডিজিজ হয় কানের ভিতরে, কানের মধ্যে এক্সটার্নাল অডিটরি ক্যানেলের ভাইরাল ডিজিজের ম্যানিফেস্টেশন আছে। এবং এটাতে কি হয়? ফেশিয়াল নার্ভের যে জেনিকুলেট গ্যাংলিয়ন ওকে আঘাত করে। কে আঘাত করে? আঘাত করে হার্পিস জোস্টার ভাইরাস, চিকেন পক্স ভাইরাস, চিকেন পক্স যেটা আছে ওই ভাইরাস আঘাত করে। এবং এই যে এটার নাম বলা হয় হার্পিস জোস্টার অটিকাস। এই নামটা একটু মনে রাখা ভালো। এক্সটার্নাল ক্যানেলে বা পিনার ভাইরাল ইনফেকশন যে হয় তার ডিজিজটার নাম হচ্ছে হার্পিস জোস্টার অটিকাস। এটা আরেকটা নাম আছে রামশে হান্ট সিনড্রোম। মনে রাখতে পারলে ভালো, নাহলে দরকার নেই। আর যদি এখন থেকে নামটা মনে রাখতে পারো তো বিরাট বিরাট অ্যাচিভমেন্ট, রামশে হান্ট সিনড্রোম। কার যে জীবনে ক্যারিয়ার কোথা হবে বলা তো যায় না। আমি জীবনে কখনো চিন্তা করিনি যে আমি এনটিতে আসবো। আমার এমবিবিএস পাশ করার 6 বছর পর আমি সিদ্ধান্ত নিয়েছি। ফলে আমি যখন ইন্টার্নি করি তখন আমি যার আন্ডার ইন্টার্নি করেছি সে প্রফেসর আমাকে বলেছিল, তুমি শেষ করে কিন্তু তোমাকে আমি এনটিতে ঢুকাবো, এনটি করবে। আমাদের সময় তো আমাদের প্রফেসররা আমাদের টেক কেয়ার করতেন, নারিশ করতেন। এখন তো এগুলো কিছুই নেই। আমরা মাস্টারি করে আসছি, প্রফেসরি করে আসছি, আমরা কয়টা স্টুডেন্টদেরকে আমাদের কাছে তৈরি করতে পারছি? পারি না। এখানে দুই পক্ষই দায়ী, আমরাও দায়ী, ছাত্ররাও দায়ী। আমাদের সময় আমরা ছাত্রদের কাছে কিভাবে যাব এর জন্য অধীর আগ্রহে থাকতাম, আর আমাদের স্যাররাও কিন্তু আমাদেরকে সেভাবে নিতেন, আবার সোজা রাখতেন আমাদের। এখন সোজা রাখলে তো কেউ আসেই না কাছে, আর টানাটানি করলেও খুব একটা আসে না, আবার টানাটানিও কেউ করতে চায় না, ডাকতে চায় না। যাক, দুই পক্ষে দেয়, ওটা নিয়ে আমরা সমালোচনা করতে চাই না, ওদিকে যেতে চাই না। আমার জীবনে যখন আমি আমার প্রফেসরের কথা আমি তখন শুনতাম
তাহলে আমি অনেক আগে আরও বড় ইএনটি সার্জন হতে পারতাম। দেখ আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক 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 অনেক। সেই জন্য বলছি কার লাইফে কী হবে, এই টার্মগুলো যদি এখন থেকে জানা থাকে, এগুলো তোমাকে হেল্প করবে অনেক, জীবনে ক্যারিয়ার করতে অনেক হেল্প করবে। সো হার্পিস জোস্টার অটিকাস একটা ভাইরাস, যদি অ্যাটলিস্ট একটু আইডিয়া হলো হার্পিস জোস্টার অটিকাসটা পিনা এবং এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলের একটা ভাইরাল ডিজিজ, কিন্তু কজটা হচ্ছে কোথায়? কজটা হচ্ছে হার্পিস জোস্টার ভাইরাস দিয়ে কজটা হচ্ছে, এবং কাকে আক্রমণ করছে? জেনিকোলের গ্যাংলিয়ন আক্রমণ করছে, এবং এর আরেক নাম হচ্ছে রামশে-হার্ন সিন্ড্রোম। আচ্ছা, আর কানের ভিতরে আমি বলছিলাম কতগুলো টিউমার হয়, বনি টিউমার হয়, বিনাইন হয়, ম্যালিগনেন্ট হয়। বিনাইনের মধ্যে দুইটা হয়, অস্টিওমা হয়, এক্সোস্টোসিস হয় বলেছিলাম। অস্টিওমাটা যেগুলো হয়, অস্টিওমাটা সাধারণত সিঙ্গেল হয়, এবং সাধারণত কোথায় পাওয়া যায়? অস্টিওমাটা পাওয়া যায় জাংশন অফ দ্য কার্টিলেজ, যেরকম বনি পার্টির মধ্যে পাওয়া যায়। আর এক্সোস্টোসিস যেটা হয়, এই এক্সোস্টোসিসটা মাল্টিপল হয়। তো অস্টিওমাটা জাংশন অফ দ্য বনি এবং কার্টিলেজ পার্টে, আর এক্সোস্টোসিসটা হয় মাল্টিপল, এবং এটা হয় বনি পার্ট। এই একটা দুটা লাইন মনে থাকলে যথেষ্ট। আর একটা কথা খুব মনে রাখতে হবে, যে এক্সোস্টোসিসটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল, আমি বলেছি বিনাইন টিউমার হয়, ম্যালিগনেন্ট টিউমার হয়। বিনাইন টিউমার যেটা হয়, যে বিনাইন টিউমার, এই বিনাইনের মধ্যে এক্সোস্টোসিস ইজ দ্য কমন বিনাইন টিউমার অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। আমাদের লাস্ট লেকচার থেকে আমি জিস্ট কথা কয়েকটা কথা বলছি তোমাদেরকে, এগুলো মনে রাখতে পারলে খুবই ভালো। আচ্ছা, এরপরে কোলেস্ট্রোটোমা কিন্তু আমরা পড়বো মেডিলিয়ারে, এবং এত ইম্পর্টেন্ট কোলেস্ট্রোটোমা। কানের একটাই ব্যাপার, রিটেন ভাইবা আসতে যাইতে ফিরতে কোলেস্ট্রোটোমা। এবং কোলেস্ট্রোমা সাধারণত অল ইজ দ্য ডিজিজ অফ দ্য মিডল ইয়ার থেকে শুরু করে সে স্টার্ট হওয়ার পর এখান থেকে সে যেদিকে খোলা পায় সেদিকেই যেতে থাকে, আর খোলা না পেলে দুমড়িয়ে মুচড়িয়ে, সেটা কি, যেদিক দিয়ে সে ওপেনিং আছে সেদিকে যায়, আর আদার পার্টে সে কী করে, ইট ডিস্ট্রয়েস দ্য আদার স্ট্রাকচার্স, ইট এক্সপান্ডস উইথ দ্য এক্সপেন্স অফ দ্য সারাউন্ডিং স্ট্রাকচার্স। দ্যাট মিনস it destroys all the structures and it may go to the brain. তো সাধারণত এটা ডিজিজ it starts from the middle ear, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলের একটা কোলেস্ট্রোমা বলা হয়, কোলেস্ট্রোমা অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল। কাকে বলা হয় কিছু দরকার নেই, শুধু ক্যারাটোসিস অবটুরেন্স বলে একটা ভেরিয়েন্ট আছে অটোরিজ এক্সটার্নাল, ক্যারাটোসিস অবটুরেন্স। এই ক্যারাটোসিস অবটুরেন্স যেটা, সেটাকে বলা হয় কোলেস্ট্রোমা অফ দি এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এবং এটাতে কিন্তু ইরিটেবল ক্যানেল ব্যথা হয়, ম্যালিগনেন্ট এক্সটার্নালতেও কিন্তু অনেক ব্যথা হয়, এটাতেও অনেক ব্যথা হয়। আর ক্যারাটোসিস অবটুরেন্সের সাথে কিন্তু একটা ব্যাপার আছে, চেস্টের যে ডিজিজ রিলেশন আছে এবং সাইনোসাইটিসের রিলেশন আছে, অর্থাৎ কান এবং এইটা এবং এখানে প্রবলেম, এই তিনটে নিয়ে কিন্তু ক্যারাটোসিস অবটুরেন্স। আচ্ছা, আর যেটা হলো আমি তোমাদের বলতে চাইছিলাম যে ডিফিউজ অটিজ একটা কিন্তু ওর ভিন্ন ভিন্ন নামে ডাকা যায়, এবং এই ডিফিউজ অটিজ এক্সটার্নাল যে একটা টাইপ, ডিফিউজের একটা টাইপ আছে, যে টাইপটা হট এবং হিউমিডিফাইড ক্লাইমেটে হয়, হট এবং হিউমিডিফাইড ক্লাইমেটে। তো এই যে হট এবং হিউমিডিফাইড ক্লাইমেটে হয়, ইট অকার্স ইন দ্য হট অ্যান্ড হিউমিডিফাইড ক্লাইমেট, এই জন্য এটা ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কোনো কোনো জায়গায় বলা হয় সিঙ্গাপুরিয়া, কোথাও বলা হয় টেলিফোনিস্টিয়া, কোথাও বলা হয় ট্রপিক্যালিয়া। এখন তুমি ডায়াগনোসিস করো ট্রপিক্যালিয়া, তুমি ধরো তোমার ইয়েকে নিয়ে গেলা একজন ডক্টর ট্রপিক্যালিয়া, তুমি যদি তখন ডায়াগনোসিস বুঝতে না পারো একজন ডাক্তার হিসেবে, সেই জন্য এই টার্মগুলো মনে রাখতে পারলে ভালো। তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি না। আবার রিটেনে যখন ডিফিউজ অটিজ এক্সটার্নাল আসবে, তুমি যদি এই টার্মগুলো লিখতে পারো, একদম ছক্কা, তাই না? এটা খুব ভালো। আচ্ছা, যা আর এক সময় তো আমি বলেছি, আমি আমার লাস্ট ক্লাস থেকে একটু জিস্ট কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বললাম, ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং, এগুলো মনে রাখার জন্য। আসো আজকে আমাদের যে টপিকসটা, সেই টপিকসটাই আমরা আসি। আমরা টপিকসটা আজকে আমাদের ডিজিজ অফ দ্য টিম্পানি মেমব্রেন এবং স্টেশন টিউব। স্টেশন টিউবের ডিজিজগুলো এবং টিম্পানি মেমব্রেনের যে ডিজিজগুলো, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টিম্পানি ডিজিজ কিন্তু ইনফেকশাস ডিজিজ হয়,
এটা কিন্তু তোমাদের এমবিবিএস লেভেলে খুব একটা দরকার নেই, শুধু নামটা মনে রাখবা, আমি বলে দিব। আর যে ডিজিজগুলো দরকার সেটা কি? টিম্পানিক মেমব্রেনের মধ্যে ছিদ্র হওয়া, ফুটো হওয়া, পারফোরেশন হয়ে যাওয়া, এবং পারফোরেশন ইন দ্য টিম্পানিক মেমব্রেন, এই ডিজিজটা নিয়ে আমাদের কথা। এবং এই পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন খুব লাগবে। কেন লাগবে? পারফোরেশনটা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, এইটা জানতে হবে। পারফোরেশনটা চিনতে পারলে তো খুবই ভালো। এবং তুমি ইফ ইউ ক্যান ডায়াগনোজ দ্য পারফোরেশন অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি টিম্পানিক মেমব্রেন, ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইউ। হ্যাঁ, আমরা পারফোরেশন নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমি চেষ্টা করব একটা শব্দ আমরা ইএনটিতে, একটা টার্ম আমরা ইএনটিতে প্রায় ইউজ করি, সেটা হচ্ছে রিট্রাকশন পকেট। তো এই হোয়াট ডু ইউ মিন বাই রিট্রাকশন পকেট? আর এই রিট্রাকশন পকেটটা আমাকে আজকে, ইফ আই নো দ্য থিংস or what is this retraction pocket, if I know today, next class or day after that, next two classes, it will be very much helpful for us. কারণ রিট্রাকশন পকেট হওয়া থেকে কানের ভিতরে অনেক রোগ জন্ম নেয়। সো রিট্রাকশন পকেটটা কি, এটা আমি বুঝায় বলবো। তোমরা এমবিবিএস লেভেলে যেটুকু আমি একটু বুঝায় 7-8 লাইন বলবো, আর এমবিবিএস এর জন্য 1-2 লাইন দরকার লাগবে, সেটা আমি বলে দেবো। তবু পরীক্ষায় রিট্রাকশন পকেট খুব একটা যে জিজ্ঞেস করে তা না, কিন্তু কথায় কথায় চলে আসে। যাদের অ্যাডিনয়েড থাকে তাদের কথায় চলে আসে। যখন আমাদের সেশন টু অবস্ট্রাকশন হয় তখন প্রশ্নটা চলে আসে। দিস কোশ্চেন কামস ইন আওয়ার মাইন্ড। সো অ্যাট দ্যাট টাইম ইউ মে বি আস্কড বাই দ্য হোয়াট ইউ মিন বাই রিট্রাকশন পকেট। সো আই উইল টেল আজকের ক্লাসটা আমাদের খুবই ছোট, হ্যাঁ, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য পারফোরেশনস অফ দ্য টিম্পানিক মেমব্রেন। এখন আমরা ডিজিজের মধ্যে যদি আসি, হোয়াট ইজ দ্য ডিজিজ অফ দ্য টিম্পানিক মেমব্রেন, আমি কিন্তু একদম এভাবে ভাগ করে ফেলতে পারি যে যে ফার্স্ট পারফোরেশন 1 নম্বর, দেন ইনফেকশন, দেন রিট্রাকশন পকেট। বাস এই তিনটাই হচ্ছে আমার ডিজিজ অফ দ্য টিম্পানিক মেমব্রেন। এখন এই যে পারফোরেশনটা কিভাবে হয়? পারফোরেশন একটা হতে পারে যে আমরা অবশ্যই পারফোরেশন একটা হতে পারে আমার একটা মধ্যক্রণে, ইন দ্য মাই মিডল ইয়ার দেয়ার মে বি ক্রনিক ডিজিজ। সেই ক্রনিক ডিজিজ থেকে আমার চাপ পড়ে আমার পর্দা ফেটে যেতে পারে। হোয়াট I think several times I told you that our middle ear is like a matchbox. That means like a room. A room had the 6 wall, so our middle ear also have the 6 wall. Among these 6 walls, 5 walls are made of bone. Only 1 wall is made of brother. That is a tympanic membrane. 5টা ওয়ালই হাড় দিয়ে তৈরি, একটা ওয়াল হচ্ছে আমার পর্দা tympanic membrane. So somehow, if there is an infection in the middle ear, and if it is not controlled, control na kara hoy, if it is not treated nicely, properly, and if the disease process is running on, one fine morning you will find that your tympanic membrane is ruptured, বা ফেটে গেল, বা তখন ওখানে রাপচার হলো। এবং সে রাপচার হওয়ার পরে যেটা থাকে, at that time it is acute, কিন্তু এবং usually after that, even that, if you start our treatment there and if you give the treatment properly, nicely, accurately, ওই পারফোরেশনটা আমাদের হিল করে দেয়, it heals up. But somehow with আমার repeated infection হয়, if I am not treating, if I am not going to the doctor, or I went to the doctor, I didn't get the proper management, then it comes to this perforation remains permanent. At that time, it is called the chronic. So chronic. তো সুতরাং ওই ক্রনিক হয়ে গেলে তখন ছিদ্রটা পার্মানেন্টলি হয়ে যায়। পার্মানেন্টলি হয়ে গেলে ট্রিটমেন্ট একটা, সেটা গেলে আবার রিপেয়ার করে দিতে হয়। যাক, এটা হচ্ছে ডিজিজ প্রসেস থেকে। এখন ডিজিজ প্রসেস কী হচ্ছে, আমরা কিন্তু এটা আবার পড়বো, সেখানে আসবো। আর আমরা অনেক সময় বলি না, এক থাপ্পড়ে কানের পর্দা ফাটাই দিব। আসলে বলে তো বলে ফাটাইও দেয়, হ্যাঁ। এবং এই যে ফাটাইয়া দেয়, এটাকে বলা হয় ট্রমাটিক পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন। এখন এই ট্রমাটিক পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেনের একটা কজ হচ্ছে এক থাপ্পড়ে কানের পর্দা ফাটাই দেওয়া, গিভ ওয়ান স্ল্যাপ, অ্যান্ড রাপচার ইউর টিম্পানিক মেমব্রেন। হু ইজ টু টেল? আমাদের গ্রামেগঞ্জেদের একদম কথাই আছে, এক থাপ্পড়ে কানের পর্দা ফাটাই দেবে। গ্রামেগঞ্জে কেন, সব জায়গাতে, এভরিওয়ার। তো নাও দেখছি যে এটা কমে আসছে কিছুটা। যাই হোক, তাহলে লেটস স্টার্ট ফ্রম দ্য
তোমার কিন্তু শর্ট নোট আসতে পারে পরীক্ষা, ট্রমাটিক রাপচার অফ দ্য টিম্পানিক মেমব্রেন। একটা থাপ্পড় দেওয়া, গিভ এ স্ল্যাপ, স্ল্যাপ দেওয়া, এই স্ল্যাপিংটা তো তোমার একটা ট্রমা। সো ট্রমাটিক রাপচার অফ দ্য অর ট্রমাটিক পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন, পরীক্ষার শর্ট নোট আসতে পারে। Traumatic perforation of the tympanic membrane. So, what do you mean by traumatic perforation of the tympanic membrane? Simple. If a perforation happens in the tympanic membrane due to the trauma, that is the normal tympanic membrane have no perforation. So, if you made a perforation in the tympanic membrane by trauma, এখন ট্রমা তাহলে কী কী কারণ হতে পারে, কজটা কী কী হতে পারে? হ্যাঁ, এক নম্বর এটা হচ্ছে এই ট্রমাটিক ব্যাপারটা বাইরে থেকে আঘাত দিয়ে হতে পারে, ভিতর থেকে আঘাত দিয়ে হতে পারে। সো ফ্রম আউটওয়ার্ডস একটা হচ্ছে ফ্রম ইনসাইড। এভাবে মনে রাখতে, আমি ফ্রম ইনসাইড এখানে আনছি কেন, তোমাদের পরীক্ষা একদম এভাবে মনে রাখতে হবে দরকার নেই। আমি ফ্রম ইনসাইড আনছি এই জন্য, আমরা যখন আদার ডিজিজ পড়ব তখন উইল সি যে ফ্রম ইনসাইড হাউ ট্রমা তোমার পারফোরেটেড, আর হাউ ট্রমা endangers or how trauma affects on your tympanic membrane. So from outward কি হতে পারে? Sudden blow over the pinna, sudden blow, একটা থাপ্পড় দিলা, একটা ঘুষি দিলা পিনার মধ্যে, চোরে একটা মারলা, sudden blow. Number one, so from out. Second, foreign bodies, খুব বেশি, গ্রামে গঞ্জে স্পেশালি বেশি হয়, দুগে তারপর কোচাকুচি টেনে এনে পর্দা ফুটা করে ফরেন বডির মিডিল ইয়ারে পাঠিয়ে দিয়ে তারপর আমাদের ঢাকা মেডিকেল কলেজ অথবা আমাদের চেম্বার। ঢাকা মেডিকেল কলেজ একটা জায়গায় সবসময় জায়গাটাতে বেশি আসে। এটার কারণও আছে এই জায়গাতে এবং মিডফোর্ডে, কারণ একদম সব সময় ইমার্জেন্সিটা এই দুই জায়গাতে ছিল। এখন তো অনেক জায়গায় ডেভেলপ করছে, সো স্টিল মানুষ জানে যে ইমার্জেন্সি এই দুটা জায়গাতে। সো মিডফোর্ড এবং ঢাকা মেডিকেল কলেজের ইএনটির ইমার্জেন্সিতে যারা কাজ করবে, দে উইল বি এ পারফেক্ট জিপি। তারা কারণ জিপিতে 40% পেশেন্টে আসে এই রিজনের প্রবলেম নেই, এই রিজনের প্রবলেম 40 মোর দেন। আমার তো মনে হয় জিপি, আমি যখন জিপি করেছি আমার মনে হয়েছে 50%। হ্যাঁ, আমি তো ইয়ামও ছিলাম ইএনটিতে, সো মাই জিপি ওয়াজ ভেরি স্মুথ। ওকে, সো ফ্রম আউটওয়ার্ডস এটা কী হবে? এক নম্বর যে ফার্স্ট ওয়াজ সাডেন ব্লো ওভার দ্য পিনা, দেন ফরেন বডিজ, দেন এটা বাজে অভ্যাস আছে, ট্রমা বাই হেয়ার পিনস, ম্যাচস্টিক। তোমার একজন কৃষক বা শ্রমিক বসে কাজ করতেছে, ও তো বিড়ি টিড়ি খায়, বিড়িটা খাইলো টানতেছে, আর ওই যে ম্যাচটা দিয়ে বিড়িটা ধরাইলো, ম্যাচের কাঠিটা দিয়ে কি হয়? এটা তো ব্যথা পাওয়ার কথা। আর টিম্পানিক মেমব্রেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কেপ্ট ইট 2.5 সেন্টিমিটার ইনসাইড, 2.5 অনেক ভিতরে। তারপর কি হয়? তারপর আবার কি হয়েছে? একটা ইতালিক এফ এর মতো করে ওই জায়গায় সেট করেছে যাতে সরাসরি না যায়। দেখো ইতালিক এফ এর মতো তুমি ধাক্কা দিলে এখানে লাগবে, কিন্তু পর্দাটা আছে এইখানে। তারপরও যায় কিভাবে? যখন ফর্মুলাটা ইউজ করে করতে করতে তার সেন্সিটিভিটা কমে যায়, আস্তে আস্তে। সো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তার ওয়ান ফাইন মর্নিং ফুটুস হয়ে যায়। সো ফরেন বডি থাকে, ট্রমা দেওয়া হতে পারে, হেয়ার পিনস, ম্যাচস্টিক্স। আর আমরা অপারেটিভ ট্রমা করতে পারি, অপারেশন করার সময় নষ্ট করতে পারি। আর সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, বিয়ে বাড়িতে, পুজো মণ্ডপে, পূজাতে বোম ফুটায়, ব্লাস্ট ইঞ্জুরি সেখানে হয় একটা। আর আমরা যখন ওয়াক্স পড়েছিলাম, ফরেন বডি পড়েছিলাম ওদের ইয়ার, আমরা বলেছিলাম যে একটা ট্রিটমেন্ট হচ্ছে সিরিঞ্জিং, তাই না? এই সিরিঞ্জিংটা যদি কেউ ফোর্সেবল করে, খুব জোরে যদি ফোর্সেবল করে, সেই জন্য সিরিঞ্জিং করার সময় খুব এক্সপার্ট। এবং যখনই ইউল ফিল প্রেশার, ডোন্ট মেক এনিথিং, মানে তুমি প্রেশার ফিল করতেছো, ডোন্ট পুশ। অনেক সময় ভাগি ফরেন বডি ইম্প্যাক্ট হয়ে যায়, তখন তুমি পুশ করতেছো যেতে চায় না, তখন ফরেন বডির ধাক্কা দিয়ে গিয়া, অথবা ওয়াক্স তুমি নরম হয়নি ভালো, বাট এটা একটা সলিড বলের মতো হয়ে গেছে, ইউ আর পুশিং দ্য ওয়াটার, তখন সেটা আটকা পড়ে, তখন সে যা ধাক্কা দিয়ে পর্দা ছেড়ে ভিতরে চলে যায়। সো ফোর্সেবল সিরিঞ্জিং, ভেরি ব্যাড। So these are the common points of the common cause of the perforation of the tympanic membrane from outside. একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ব্লাস্ট ইঞ্জুরি হলে, বোমা ইঞ্জুরি হলে সেখানে কিন্তু মাল্টিপল পারফোরেশন, পর্দার ভিতরে মাল্টিপল পারফোরেশন, একটা দুটা একের অধিক পারফোরেশন সাধারণত। আবার একটাই
সবসময় যে মাল্টিপল হবে তা না, সাধারণত মাল্টিপল হয়। আর আদার যতগুলো ক্ষেত্রে বলেছি সবসময় সিঙ্গেল হয়। যাক গেল। আর হলো তোমার ফ্রম ইনসাইড। ফ্রম ইনসাইডের মধ্যে কি ব্যারোট্রমা। ব্যারোট্রমাটা কি? ব্যারোট্রমা বা এটার আরও নাম আছে, যদি রোগ বলো তো, যদি রোগের নাম বলো তো ব্যারোটাইটিস মিডিয়া বলা হয়। ব্যারোটাইটিস মিডিয়া। ব্যারোটাইটিস মিডিয়াটা কি? মিডিয়া হলো এখানে মিডল ইয়ারের ব্যাপারে, ব্যারোটাইটিস, আইটিস এখানে ইনফ্লামেশন, আর ব্যারো এখানে শব্দটা হচ্ছে এয়ার পরে। সো ব্যারোট্রমা, ব্যারোট্রমা কখন হয়? অ্যাজ ইন ফ্লাইং অর ড্রাইভিং। কেউ ফ্লাই করছে অথবা ড্রাইভ, অনেক উপর থেকে পানিতে ড্রাইভ দিচ্ছে, তাদের হয়। সো ব্যারোটাইটিস মিডিয়া। অনেকে একটা বাজে অভ্যাস আছে, কি? নাকে চাপ দিয়ে কানে বাতাস দেয়। আমরা কিন্তু এটা, this we used to prescribe to some patients when we want to open his eustachian tube. That is the মনে পড়ে সে আমরা পড়েছিলাম ভালসালভা ম্যানোভার। কিভাবে? নাকটা বন্ধ করে কানে আস্তে আস্তে চাপ দেয়। এবং এই চাপটা কিন্তু পেশেন্টকে বললে বা নিজের চেষ্টা করলে বলতে হবে যে টু গিভ ইট স্লোলি, রিদমিক্যালি, স্লোলি, আস্তে আস্তে রিদম দিয়ে, বাট নট ফোর্সফুলি জোরে করে দিলাম, ফট করে যায় বাতাস কি হবে? মিডল ইয়ার প্রেশারটা সাডেন বাড়লে প্রেশারটা যদি আমি জোরে দিই তাহলে পাঁচ দিকেই তো তোমার বোন হাড্ডি দে ক্যান উইথস্ট্যান্ড দ্যাট প্রেশার, বাট টেম্পোরারি মেমব্রেন কেন টুপ করে সে ফেটে যেতে পারে। সো এই একটা ফোর্সফুল স্টেশন টিউব ফাংশন যেটা টেস্ট আমরা করি বা ভালসালভা করতে বলি, ফোর্সফুল ভালসালভা, এগুলো খুবই বাজে, এটা করা যাবে না। আর একটা বাজে অভ্যাস, ঠান্ডা লাগলে, সর্দি লাগলে, আমরা কি করি? আমরা নাক ঝাড়ি। কখনো নাক ব্লো করা, এই জন্য বলা হয় নাক ব্লো করতে হলে অনেক সময় মুখ বন্ধ করে নাক ব্লো করে, তাও এক নাক বন্ধ করে চলবে। করা অনেক করে দুই নাক একসাথে করে, ব্লোয়িং দ্য নোজ, দুই নাক বন্ধ করে নাক ছাড়ে, ভেরি ব্যাড। সো ব্লোয়িং অফ দ্য নোজ ক্যান ইফেক্ট ইউর মিডল ইয়ার, ক্যান ইফেক্ট ইউর স্টেশন টিউব, ক্যান ইফেক্ট ইউর টিম্প্যানিক মেমব্রেন। কিভাবে? এই জন্য তাও যদি ব্লো করতেই হয় প্লিজ মুখটা খোলা রাখবেন, প্লিজ ইউ ওপেন ইউর মাউথ দেন ইউ ব্লো, বাট ডোন্ট ট্রাই টু ব্লো। আর ইফ ইউ নিডেড ইট, ব্লো জেন্টলি, আস্তে আস্তে করতে হবে। সো দিস ওয়ান was I discussed very important things, ইভেন পরীক্ষায় কিন্তু শর্ট নোট আসে তোমাদের। এরপরে সিমটমটা কি হবে? এই যে ট্রমেটিক পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, তার সিমটমটা কি হবে? সিমটম হবে হিয়ারিং লস, নাম্বার 1, পেইন হবে, ব্লিডিং ফ্রম দ্য ইয়ার হবে, টিনিটাস ভার্টিগো হতে পারে, অ্যান্ড ব্লকেড ফিলিং, কানটা বন্ধ হয়। আমাদের পেশেন্ট যখন আমাদের কাছে আসে বলে আমার কানটা বন্ধ হয়ে আছে, আমি একটা পূজার আড়তে গেছিলাম, মানে বোন ফুসে, তারপরে আমার কান বন্ধ হয়ে আছে। The patient gives the history in this way. So, hearing loss, pain, bleeding from the ear, tinnitus, vertigo, and blocked feeling. আমরা এক্সামিনেশন করলে কি পাবো? What we get? আমরা পাবো একটা পারভার্সন পেতে পারি in any quadrant of the membrane, in any shape, তবে সাধারণত পাওয়া যায় usually since in the pars tensa. ট্রমেটিক রাপচারে এগুলো সাধারণত পার্স টেন্সারে পাওয়া যায়। আর যেহেতু ট্রমা হয়, ফোর্সফুলি হয়, এর যে মার্জিনটা ইজটা র্যাক্ট থাকে, এবং র্যাক্ট থাকে, এবং মার্জিনের সারাউন্ডিংয়ে একটু হিমোরেজ থাকে। এই আর কিছু না, ফাইন্ডিংসের কিছু করা। আর ব্লিডিংটা যদি একটু বেশি হয়, ক্যানের ভিতরে ব্লাড ড্রপ পাওয়া যেতে পারে। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে একদম নাম্বার 1, যেহেতু টিম্প্যানিক মেমব্রেন পারফোরেট, এখন তোমাকে বলতে হবে যে কানে যেন কোনো মতেই পানে। ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে টেক কেয়ার অ্যাবাউট ইয়ার, নট টু অ্যালাউ দ্য ওয়াটার টু এন্টার ইন দ্য মিডল ইয়ার, দ্যাট মিনস ইন দ্য ইয়ার। সো হাউ উইল গেট বাথ? তুলোকে তেলে ভিজিয়ে সোপ করে, চিপে, কানে প্লাগ করে, তোলা পানি দিয়ে গোসল করবে। শাওয়ারে গোসল করবে না, মগ কেটে গোসল করবে, পুকুরে যাবে না, বৃষ্টিতে ভিজতে পারবে না। যখন এই প্রবলেম হবে, যখন এই ঘটনা ঘটবে, অবশ্যই কানে তুলো দিয়ে গোসল করবে। শুধু তুলো দিলে হবে না। শুধু তুলো দিলে কি হবে? তুলো দিলে আরও শুকনো তুলো আশপাশে যে পানি যাবে তাকে কি বলে? এসো
আমার ঘরে এসো, আরও ডেকে নিয়ে যাবে, তাই না? সো সো আমাকে কি করতে হবে? তুলোকে তেলে ভিজিয়ে চিপে কানে প্লাগ করে তারপর গোসল করতে হবে। ইটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কান খোঁচাখুচি করা যাবে না। নাম্বার থ্রি হচ্ছে কানে কোনো ড্রপ দেওয়া যাবে না। নাম্বার ফোর হচ্ছে নাকে দিয়ে প্রেশার দিয়ে দেখা যাবে না। অনেকে আসে, স্যার আমি চাপ দিলে কান একটু বাতাস বের হয়, তার মানে দেন তুমি তো এটাকে ইয়েটাকে ছিদ্রটা যে পারফোরেশনটা ছিল পারফোরেশন ইপিথেলিয়াল টিস্যু মাইগ্রেট করতে দিবা না। হিল করতে গেলে বলে তোমার যে সারাউন্ডিং পারফোরেশন আছে সেখান থেকে ইপিথেলিয়াল টিস্যুগুলো মাইগ্রেট করে এসে তারপর তো এক হবে। তুমি যদি এদিকে প্রেশার ক্রিয়েট করো তো ওরা এভাবে হয়ে যাবে। এভাবে হয়ে গেলে তখন আর ওরা মিলবে না, একজন আরেকজনের কাছাকাছি আসতে পারবে না, তারা দুজনা হতে পারবে না, আসতে পারবে না, কাছে আসতে পারবে না। সো এই প্রিকশনগুলো আমাকে পেশেন্টকে অবশ্যই দিতে হবে। সো নো ইয়ার ড্রপস ক্যান বি ইউজ। নাম্বার ওয়ান, no water to allow in the ear, or no কি বলে এটাকে, make the valsalva, don't make the valsalva। পেশেন্টকে আমরা কী দেবো, এটা অ্যাডভাইস করার পর পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দিব টু প্রিভেন্ট দ্য সেকেন্ডারি ইনফেকশন। অবশ্যই দিতে হবে, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি তুমি মনে করো যে তার এক্সট্রাঅর্ডিনারি ক্যানালের ভিতরে ক্লট আছে, ডোন্ট ট্রাই টু রিমুভ দ্য ক্লট নাও, বাই শুড নট বি ডান ফর, কারণ তুমি এখন যদি ক্লট সরাইতে চাও তাহলে তুমি ইনফেকশন ঢুকাবে। তুমি আপাতত কিছুই করো, যদি দেখো কোনো ব্লাড ক্লট দেখা যাচ্ছে ভিতরে কানের মধ্যে, লেট ইট বি টু স্টে দেয়ার আফটার 10 days to 14 days, 2 সপ্তাহ পরে যখন সে আসবে তখন। এই ক্ষেত্রে আই প্রেফার দ্য অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আদার থিংস of total treatment for 2 to 3 weeks, and I used to tell the patient to come to follow up after 2 weeks। 2 সপ্তাহ পর পেশেন্টকে আমরা আসতে বলি। হ্যাঁ, এবং most of the perforation heals automatically by following these things, and also we give one antihistamine. Why antihistamines? Not just to make any secretions. If there is any secretions, if there is allergic manifestation, so secretion will be there, and then it will pass out to the perforation. We don't like to disturb the perforation at all. So even you can take care, যদি বেশি সাবধানী হও, then you can take care the one sterile gauze always to keep in the outer wall the meatus, just not to allow the dirty air enters inside the canal, but it is not necessary all the time. If you have the sterile cotton, then you can give it. এখন you have done everything, but you found that the কাপড়ে কানের পর্দা ফাটায় না দিয়ে পানের পর্দাকে উড়াই দিল, টারজানের মতো একদম উড়াই দিল, সেক্ষেত্রে তো আর কাভার নাও তো হতে পারে। সো if it doesn't cover, you wait up to 3 to 6 months. Then if it doesn't heal, at that time you need to make a new tympanic membrane for the patient. So at that time we do the myringoplasty. But traumatic perforation, myringoplasty very rarely needed, very rarely. ওই বোম টোম হওয়ার পরে যদি অনেকগুলো পারফোরেশন হয়, পর্দা ফুটো হয়ে অনেকগুলো উড়ে যায়, অ্যাট দ্যাট টাইম এটা দরকার হয়, না সাধারণত তো ভেরি রেয়ারলি myringoplasty দরকার হতে পারে। অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ টু ওয়েট ফর 3 to 6 months, দেন ইউ গিভ দ্য ডিসিশন। এরপর একটা ইনফেক্টিভ ডিজিজ হয় তোমার টিম্পানিক মেমব্রেনে। সেই টিম্পানিক মেমব্রেনে যে ইনফেক্টিভ ডিজিজটা হয় তার নাম কি? তার নাম হচ্ছে মাইরিঙ্গাইটিস গ্রানুলোসা। মাইরিঙ্গাইটিস গ্রানুলোসা। আমি এটা কিন্তু কিছু বলতে চাই না, শুধু নামটা তোমরা মনে রাখো। আর জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন। হ্যাঁ, এবং ক্রনিক ইনফ্ল্যামেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন কখন হয়? অ্যাজ এ পার্ট অফ দ্য ইনফেকশন অফ দ্য এক্সটার্নাল অরিটরি ক্যানেল, এ একটা or an isolated infection of the tympanic। ও শুধু টিম্পানিক মেমব্রেনে ইনফেকশন হয় এটু হতে পারে, অথবা এক্সটার্নাল ক্যানেল কোনো ইনফেকশন সে দিয়ে গিয়ে। আমার এটা জানানো দরকার নাই, ক্লিনিক ফিচারও বেশি দরকার নাই, আমার এমবিবিএস লেভেলের খুবই দরকার। কিন্তু টার্মটা জেনে রাখো যে টিম্পানিক মেমব্রেনের ভিতরেও ইনফেকশন হতে পারে, এবং হলে এটাকে ক্রনিক মাইরিঙ্গাইটিস বলা হয়, অথবা মাইরিঙ্গাইটিস গ্রানুলোসা বলা হয়। আমি এটা নিয়ে আর ডিটেলস বলতে চাই না। খুব ইম্পর্টেন্ট যেটা বলবো, যেটা আমার পরে গিয়ে খুব লাগবে, রিট্রাকশন পকেট অ্যান্ড পারফোরেশন। এটার মধ্যে আমি খালি পেঁচাবো একটু তোমাদেরকে, যেন ইউ ক্যান মেমোরাইজ ইট
হ্যাঁ, তোমাদের যে কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাকে ওখানে দিবে, আমি আই উইল ট্রাই এটা আনসারটা দিয়ে দিতে। এখানে তো আমরা তো আমাদের এই লেকচারগুলোতে তো আমরা ইন্টারাকশন করতে পারিনি, সো এখানে আনসার দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কেউ কেউ প্রশ্ন করে, আমি কিন্তু আবার আনসার দিই, ইদানি আবার কেউ প্রশ্ন করছে না, তার মানে সবাই ভালো বুঝতে পারতেছে, ধরে নিতে হবে, তাই না? আচ্ছা, যাক, আমাদের যে রিট্রাকশন পকেটটা, এটা একটু মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমি তোমাদেরকে এমবিবিএস লেভেলে একটু মনে রাখতে হবে সেটা বলতে হবে। আর আমি একটু একটু বড় করে প্রথম বলবো এটা বোঝার জন্য। আসলে নর্মাল যে আমাদের টিম্পেনিং মেমব্রেনটা, এই মেমব্রেনটা কিন্তু কিন্তু টেন্স থাকে, হ্যাঁ, টেন্স থাকে এবং ডিভয়েড অফ এনি ইপিথেলিয়াল ডেব্রিজ, এর মধ্যে কোনো ইপিথেলিয়াল ডেব্রিজ জমা থাকে না। দিস ইজ দ্য নর্মাল টিম্পেনিং মেমব্রেন, এটা মনে রাখতে হবে। নর্মাল টিম্পেনিতে আরও অনেক ক্যারেক্টার আছে, শুধু আমরা আগে পড়ে এসেছি। এখন ডিজির সাথে রিলেট করে দুটো পয়েন্ট আমার দরকার, এখানেই যত প্রবলেম। এখন সে যদি টেন্স না থাকে, যদি ওর মধ্যে ইপিথেলিয়াল ডেব্রিজ জমে, তখনই রিট্রাকশন পকেট হবে। এই জন্য আমি এই দুটো কথার মধ্যে আসলাম। সো নর্মাল টিম্পেনিটা আমাদের কি? টেন্স, ইয়েস, ভেরি টেন্স। আর কি থাকে এর মধ্যে? কোনো ইপিথেলিয়াল ডেব্রিজ থাকে, নো ইপিথেলিয়াল ডেব্রিজ ইন ইট। এখন এই যে টিম্পেনিং মেমব্রেন টেন্স থাকে, কেন টেন্স থাকে? বিকজ দ্য প্রেজেন্স অফ দ্য মিডল ইলাস্টিক লেয়ার। টিম্পেনিং মেমব্রেনের তিনটে লেয়ার আছে কিন্তু, পার্স টেন্সা, পার্স ফ্ল্যাসিডা। টেন্সের তিনটা লেয়ার, মিডলটা হচ্ছে ইলাস্টিক লেয়ার আছে, সেজন্য সে টেন্স থাকে। আচ্ছা, আচ্ছা, আর ইপিথেলিয়াল ডেব্রিজ কেন জমছে না? প্রপার মাইগ্রেশনস অফ দ্য আউটার ইপিথেলিয়াল লেয়ার ফ্রম দ্য সেন্টার টু দ্য পেরিফেরি, সেজন্য কোনো ইপিথেলিয়াল ডেব্রিজ থাকছে না। এখন কোনো কারণে যদি আমার এই ইলাস্টিক লেয়ারটা যদি নষ্ট হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার যদি ওই যে ইপিথেলিয়াল মাইগ্রেশনটা হয়ে পেরিফেরাল টু সেন্ট্রাল টু পেরিফেরি হয়ে ইপিথেলিয়াল ডেব্রিজটা পড়ে যাওয়ার কথা, সেটা যদি না পড়ে, তাহলেই যত সমস্যা। এখন তাহলে কি হচ্ছে? তাহলে কি সমস্যা হচ্ছে? এখন যদি আমার ড্যামেজ টু দ্য, এখন ড্যামেজ একটা আসে, এখন এরেশনটা হচ্ছে না। কেন হচ্ছে না? এরেশনটা তখনই হবে না যদি কোনো কারণে এরেশন ওখানে জমে যাবে। কখন জমবে? যদি আমার কোনো কারণে স্টেশন টিউবটা কম কাজ করে, স্টেশন টিউব ব্লক থাকে, তখন কিন্তু আমার ইপিথেলিয়াল ডেব্রিজটা পর্দা থেকে সরতে চাইবে না, পর্দার মধ্যে কোনো একটা জায়গা ওখানে জমতে থাকবে, আর ওই জায়গার মধ্যে একটা ক্যাভিটির মতো হতে থাকবে, ওখানে জমতে থাকবে। ওই যে ক্যাভিটিটা হবে সেটাই হচ্ছে রিট্রাকশন পকেট। তাহলে ড্যামেজ টু, আমি আগেই বলেছি আমার একটা ইলাস্টিক লেয়ার আছে, ড্যামেজ টু দ্য ইলাস্টিক লেয়ার্স অফ দ্য মেমব্রেন or the impairment of the middle ear aeration. আর মিডল ইয়ার এরেশনটা কাকে দিয়ে হয়? কি দিয়ে হয়? কাকে দিয়ে হয়? স্টেশন টিউব দিয়ে হয়। তাহলে এই যদি আমার কোনো কারণে যদি মিডল ইলাস্টিক টিস্যুটা যদি আমার ড্যামেজ হয়, অথবা মিডল ইয়ার এরেশনে যদি প্রবলেম হয়, তাহলে কি হয়? টিম্পেনিং মেমব্রেনটা রিট্রাক্টেড হয়, এবং রিট্রাক্ট হওয়ার পরে কি হয়? একটা পকেট তৈরি হয়। কোথায় তৈরি হয়? পোস্টেরিয়র সুপিরিয়র পার্টে। টিম্পেনিং মেমব্রেন আমরা ভাগ করেছিলাম পোস্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র ইনফেরিয়র, অ্যান্টেরিয়র সুপিরিয়র, অ্যান্টেরিয়র ইনফেরিয়র। সো পোস্টেরিয়র সুপিরিয়র দিকে আমাদের। এখন দেখো, পোস্টেরিয়র সুপিরিয়র এইদিকে কে থাকে? পার্স ফ্ল্যাসিডা। এবং পার্স ফ্ল্যাসিডার ভিতরে কিন্তু দেখো কি অবস্থা, ওখানে কিন্তু মিডল ইলাস্টিক লেয়ারটা নাই, কম। থাকলেও কেউ বলে আছে, একেবারেই কম। তাহলে ওই জায়গায় হতে পারে, আর একদম পোস্টেরিয়র সুপিরিয়র পিছন দিকে হতে পারে, তাহলে অ্যাটিক রিজন হতে পারে। আচ্ছা, এবং তখন কি হয়? এই যে রিট্রাকশনটা হলো, এই রিট্রাকশনটা আর খুব ডিপ হয়ে যায়, এবং তার যে সেলফ ক্লিনিং মেকানিজমটা থাকে, সেলফ মেকানিজমটা লস হয়ে যায়। যখন লস হয়ে যায়, তখন কি অ্যাকুমুলেট করতে থাকে, এই অ্যাকুমুলেশন অফ ইপিথেলিয়াল ডেব্রিজ। এবং এই যখনই অ্যাকুমুলেশন অফ দ্য ইপিথেলিয়াল ডেব্রিজ হয়, তখন এখানে কোলেস্টেরোমা তৈরি হয়। আর এই কোলেস্টেরোমা তৈরি হওয়া আমরা কিন্তু ইম্পর্টেন্টলি রিটেনের বিরাট প্রশ্ন আমরা পড়বো কোলেস্টেরোমা। তাহলে অ্যাটলিস্ট তুমি এখান থেকে বুঝে গেলে, এই জন্য আমি রিট্রাকশন পকেট মধ্যে বললাম। এখন এই যে আমি ওয়েটা বললাম রিট্রাকশন পকেটে, তোমার এমবিবিএসের জন্য একটু মনে রাখতে পারলে তো খুবই ভালো। 3-4টা লাইন আমি এগুলো সংক্ষেপে বলি, যে মনে রাখার জন্য সবচেয়ে ভালো, যে নর্মাল টিম্পেনিং মেমব্রেনটা টেন্স থাকে ডিউ টু দ্য মিডল ইলাস্টিক লেয়ার, এবং টিম্পেনিং মেমব্রেনের ভিতরে কোনো ইপিথেলিয়াল ডেব্রিজ জমা থাকে না, দ্যার ইজ নো ইপিথেলিয়াল ডেব্রিজ ইন দ্যাট। But somehow if elastic layer is absent,
or somehow elastic layer is damaged and the middle ear aeration is impaired. So what will happen? Posterior superior quadrant of the tympanic membrane is retracted inside. যখন retracted inside হবে, then normal epithelial clearance-টা আমার থাকবে না। যখন normal epithelial clearance থাকবে না, কি হবে? Epithelial debris will accumulate on that retraction. আর এই retraction যখন হবে, retraction যদি আমার পকেট থাকলে না পকেটে কিছু থাকবো, এটা retraction যেহেতু এটা retraction হয়ে একটা জায়গা হলো, এখন আমি epithelial debris থাকতে পারছে, so it is pocket-like structure and it is retraction pocket. আর এই epithelial debris-টা পরবর্তী পর্যায়ে আমাকে কোলেস্টেরলের মধ্যে রূপান্তরিত হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট গেল এটা ভেরি ইম্পর্টেন্ট। দেন আমার আসছে পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন। সো পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন কিন্তু আমরা একটা পড়েছি যে ট্রমাটিক পারফোরেশন, সে কিন্তু আমরা বলিনি এই পারফোরেশনটা কোথায়। আমরা বলেছি যে টিম্পানিক মেমব্রেন যে কোনো জায়গায় করতে পারে। যখন তুমি ট্রমা করবা, যখন তুমি থাপ্পড় দিবা, যখন অ্যাক্সিডেন্ট করবা, যখন অপারেশন করবা, ইউ মে ইনজুর, ইউ মে মেক এ পারফোরেশন in any quadrant, any area of the tympanic membrane. আচ্ছা, এখন এই যে পারফোরেশনটা আছে, এই পারফোরেশনটা কত ধরনের? বেসিক্যালি পারফোরেশনটা 5 ধরনের হয়। আমরা তোমাদেরকে ওই 5 ধরনটা আমি ভিতরে সাবজেক্টটা ভিতরে ঢুকাই দেবো। আমরা মনে রাখার জন্য 3টা ভাবে মনে রাখবো, তাহলে ভেরি ইজি টু মেমোরাইজ। একটা হচ্ছে সেন্ট্রাল পারফোরেশন, একটা হচ্ছে মার্জিনাল পারফোরেশন, একটা হলো অ্যাটিক পারফোরেশন। ব্যাস, যখনই সেন্ট্রাল পরীক্ষা মনে রাখার জন্য সুবিধা, একটা মনে রাখো সেন্ট্রাল, তো যার সেন্ট্রাল আছে তার পেরিফেরাল আছে, তাহলে there is central perforation, there is a peripheral perforation. These two you can memorize nicely. আর অ্যাটিক পারফোরেশন মনে রাখার জন্য সুবিধাটা হচ্ছে অ্যাটিক পারফোরেশনটা আমাদের ওই যে আমরা যখন টিম্পানিক মেমব্রেন পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছি যে পার্স ফ্ল্যাসিডা, পার্স টেনসা। ফ্ল্যাসিডটাকে অ্যাটিক, অ্যাটিক ওই অ্যাটিকটা কেন অ্যাটিক ওই জায়গাটা একদম খুপড়ির মতো, চিলে কোঠার মতো। এখন কোনো পারফোরেশন যদি নাম্বার 1 কোনো পারফোরেশন যদি পার্স টেনসাতে থাকে, সাধারণত এটা সেন্ট্রাল, সাধারণত মেজরিটি কেসে। আর যেটা যদি পার্স ফ্ল্যাসিডে থাকে সেটা অ্যাটিক। এটা হচ্ছে একটা কমন ফর্মুলা। আসো সেন্ট্রাল পারফোরেশন, তাহলে সেন্ট্রাল পারফোরেশন কোনটা হবে? নাম্বার 1 পয়েন্ট হবে সেন্ট্রাল পারফোরেশন, দ্য পারফোরেশন ইজ সিচুয়েটেড ইন দ্য পার্স টেনসা। এখন সেন্ট্রাল পারফোরেশন আমরা কখন বলবো? একে তো পার্স টেনসাতে থাকতে হবে। 2 নাম্বার, একটা পারফোরেশন যদি থাকে, দেখো এই ছিদ্রটা কিন্তু চারদিকে ওয়াল আছে, আমার এই রিংয়ের মতো, এটা হচ্ছে ওয়াল। এবং এই ওয়ালটা কি দিয়ে তৈরি হচ্ছে? ফিঙ্গার দিয়ে। দেখো এটা আমার ফিঙ্গার দিয়ে তৈরি, এটাও ফিঙ্গার দিয়ে তৈরি, বাট দিস ইজ নট ফিঙ্গার। এইটা ফিঙ্গার দিয়ে তৈরি না, এটা হচ্ছে এটা হাতের ওয়ালটা দিয়ে তৈরি। কিন্তু এমন যদি হয় এই আমার এই পারফোরেশনটা এই যে ফিঙ্গার এখানেও ফিঙ্গার, তাহলে তিনটা যদি ফিঙ্গার দিয়ে তৈরি হয় তাহলে এই ছিদ্রটা যেটা যায় বলে, তার মানে এটাও টিম্পানিক মেমব্রেন, এটাও মেমব্রেন, এখানেও যদি মেমব্রেন থাকে, অর্থাৎ এই পারফোরেশনের চারিদিকে যদি টিম্পানিক মেমব্রেনের রিমনেন্ট থাকে, তবে সেই পারফোরেশনটা হচ্ছে সেন্ট্রাল পারফোরেশন। তো সেন্ট্রাল পারফোরেশনের 2টা ক্যারেক্টার। একটা ক্যারেক্টার হচ্ছে এটা হচ্ছে পার্স টেনসাতে থাকবে, 1 নাম্বার। নাম্বার 2, অল দ্য মার্জিনস আর সারাউন্ডেড বাই দ্য পার্স টেনসা। এখানে যেমন এটা কিন্তু আমি এটাকে যদি পারফোরেশন চিন্তা করি, এটা কিন্তু আমি মার্জিনাল বলবো, পরে সেটা দেখাবো। দেখো এটা যদি আমি টিম্পানিক মেমব্রেনের রিমনেন্ট মনে করি, এদের টিম্পানিক মেমব্রেন এখানে এসে বোন, এখানে মার্জিনাল হয়ে যাবে। কিন্তু এটা যদি হয়তো এটাও এখানেও টিম্পানিক মেমব্রেন, এখানেও টিম্পানিক মেমব্রেন, এখানেও টিম্পানিক মেমব্রেন, তাহলে কিন্তু এই ছিদ্রটা হয়ে যাবে সেন্ট্রাল। সো সেন্ট্রাল পারফোরেশনের 2টো পয়েন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল পারফোরেশন সিচুয়েটেড ইন দ্য পার্স টেনসা and all the margins are surrounded by the pars টেনসা। আচ্ছা, এটা তো মনে আছে যে পার্স টেনসারে আমরা 4টা টিম্পানিক মেমব্রেন আমরা 4টা ভাগে ভাগ করেছিলাম বাই দ্য 2 লাইন্স, মনে আছে তো? একটা ভার্টিক্যাল লাইন আমরা পাস করেছিলাম অ্যালং দ্য হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, একটা হরিজন্টাল লাইন এট দ্য লেভেল অফ দ্য আম্বু, মনে পড়ে তো? একটা আমরা পাস করেছিলাম কিভাবে? ভার্টিক্যাল লাইন অ্যালং দ্য হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, আরটা করেছিলাম হরিজন্টাল লাইন এট দ্য লেভেল অফ দ্য আম্বু। এখন এই সেন্ট্রাল পারফোরেশনটা এই কোয়াড্রেন্টগুলোর উপর নির্ভর করে, যদি অ্যান্টেরোসুপিরিয়র থাকতে পারে, অ্যান্টেরিয়র ইনফেরিয়র থাকতে পারে, পোস্টেরিয়র সুপিরিয়র থাকতে পারে, পোস্টেরিয়র ইনফেরিয়র থাকতে পারে, এবং থাকতে পারে, এটার উপরে নির্ভর করে আমরা কিন্তু অনেক সময় বলি সেন্ট্রাল পারফোরেশন পোস্টেরিয়র সুপিরিয়র, সেন্ট্রাল পারফোরেশন পোস্টেরিয়র ইনফেরিয়র, সেন্ট্রাল পারফোরেশন অ্যান্টেরিয়র সুপিরিয়র, এইভাবে আমরা বলি। এখন এই সেন্ট্রাল পারফোরেশনের একটা ভেরিয়েন্ট আছে। কি ভেরিয়েন্ট? অনেক বড় সেন্ট্রাল পারফোরেশন,
এটাকে বলা হয় সাব টোটাল পারফোরেশন। এটা যদি মনে রাখতে পারো ভালো, তাহলে তোমাদের এমবিবিএস লেভেলে সেন্ট্রাল পর্যন্তই চলবে, হ্যাঁ সেন্ট্রাল চলবে। এখন এই সাব টোটাল পারফোরেশনটা কি? দ্য পারফোরেশন মে বি সাব টোটাল কি majority of the tympanic membrane, majority of the tympanic membrane is lost. It looks like a kidney shape, kidney মতো subtotal, subtotal প্রায় tympanic membrane নাই, আর টোটাল হলে থাকতোই না, অর্থাৎ পার্স টেন্সার মোটামুটি নাই, ওই উপর দিকে একটু পার্স প্রেসিডেন্ট আছে, এরকম একটা কিডনি শেপ হয়ে যায়, এটা হলো সাবটোটাল। তোমরা এমএস লেভেলে যে সাবটোটাল মনে রাখতে পারো ভালো, না রাখতে পারলে নাই, তবে সাবটোটাল একটা ভেরিয়েন্ট অফ দ্য সেন্ট্রাল। এরপর আসো মার্জিনাল পারফোরেশন। আচ্ছা, এখন এই মার্জিনাল পারফোরেশনটা কি হয়? এই মার্জিনাল পারফোরেশনটার মধ্যে হলো মার্জিনাল পারফোরেশন যেটা হচ্ছে মার্জিনাল পারফোরেশন, আচ্ছা লার্জ পারফোরেশন যেটা সে সেন্ট্রাল পারফোরেশন যেটা লার্জ, তাকে কিন্তু আমরা বলছি সাবটোটাল পারফোরেশন। আর মার্জিনাল পারফোরেশনটা কি? যে one of the wall of the perforation or boundary of the perforation is made of the bone. দেখো এটাকে যদি এখানে যদি আমি টিম্পানিক মেমব্রেন চিন্তা করি, আঙ্গুলটা টিম্পানিক মেমব্রেন, এটা কিন্তু আঙ্গুল না, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে মার্জিনাল পারফোরেশন। কিন্তু এখানে যদি আঙ্গুল থাকতো তাহলে এটা হতো সেন্ট্রাল পারফোরেশন। সেন্ট্রাল পারফোরেশন যত বড় হবে, একদম হাইস্ট যেটা বড়, সেটাকে বলা হয় সাবটোটাল। আর মজার কথা হচ্ছে মার্জিনাল পারফোরেশন যদি অনেক বড় হয় তখন এটাকে বলা হয় টোটাল পারফোরেশন। এবং তাহলে মার্জিনাল পারফোরেশন আমরা কাকে বলবো? ইট ইজ কোথায়? ইট ইজ এট দ্য মার্জিন অফ দ্য টিম্পানিক মেমব্রেন উইথ ইরোশন অফ দ্য ফাইব্রাস অ্যানুলাস অ্যান্ড বাউন্ডেড অন ওয়ান সাইড বাই বোন। এই সোজা কথা, সোজা বাংলায় অত কিছু দরকার নেই, তোমরা বলবা when the one of the boundary of the perforation is made of the bone, or when there is a one boundary of the perforation is dehiscent by the membrane. dehiscent এখানে মেমব্রেন নাই, দেখো এখানে মেমব্রেন আছে এখানে নাই। one of the side or one of the portion of the tympanic membrane is dehiscent of the remnant of the tympanic membrane. At that time it is called marginal perforation. এবং সাধারণত posterior superior marginal perforation is associated with the colestoma. posterior superior quadrant মধ্যে যদি পারফোরেশন থাকে সেটাকে বলা। আর অ্যাটিকে থাকলো আমার কোলেস্ট্রমা, আর posterior superior থাকলো সাধারণত posterior superior যেটা থাকে সেটাকে বলা হয় সেকেন্ডারি অ্যাকোয়ার্ড ভ্যারাইটি। আচ্ছা, অ্যাটিক পারফোরেশন, টোটালি অ্যাটিক পারফোরেশন occurs in the pars flaccida. আচ্ছা, pars flaccida, এবং যখনই এটা হবে ইট ইন্ডিকেটস প্রাইমারি অ্যাকোয়ার্ড কোলেস্ট্রম। এই টার্মগুলো এখানে থাকো, এখানে আর বুঝতে চাই না, এগুলো বুঝবো আমরা যখন এই টপিকসগুলো নিয়ে আমরা ডিটেলস পড়ব। সো দিস অ্যাবাউট দ্য আওয়ার টিম্পানিক মেমব্রেন। তারপর আসো আমাদের ডিজিজ অফ দ্য স্টেশিয়ান টিউব। এই ডিজিজ অফ দ্য স্টেশিয়ান টিউবের ভিতরে একটা হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশন বা ইনফেকশন, এটাকে বলা হয় অ্যাকুট সালফেনজাইটিস। পরীক্ষার জন্য কোনো দরকার নেই। তারপর একটা আছে ক্রনিক স্টেশন টিউব অবস্ট্রাকশন। ক্রনিক স্টেশন টিউব অবস্ট্রাকশনটা আমার একটু বুঝতে হবে। আমি তোমার ইনফেকশন অফ দ্য স্টেশন টিউব তোমাদেরকে এমবিবিএস লেভেলে পড়াতে চাই না, যেতেও চাই না, তবে ক্রনিক একটাই ইনফেকশন হয়, যদি ডিজিজটা মনে রাখতে পারো ভালো, অ্যাকুট সালফেনজাইটিস। ওটা মনে রাখা সহজ, কারণ যারা তোমরা গাইনি টাইনি পড়ো, এখানে ওভারিতে আবার ওভারির ইয়েতে পড়ো, ওখানে কিন্তু সালফেনজাইটিস পড়ো তোমরা, তো শুধু এখানে মনে রাখা তোমাদের সহজ। তো এটা মনে রাখবা, এখানে আমাদের অ্যাকুট সালফেনজাইটিস জিএনটিতে বলতে বোঝায় যে অ্যাকুট ইনফ্লামেশন অফ দ্য স্টেশিয়ান টিউব, স্টেশিয়ান টিউব তার অ্যাকুট ইনফেকশনটাকে বলা হয় অ্যাকুট সালফেনজাইটিস। কাকে বলে, কজ কি, ট্রিটমেন্ট কি, কোনো দরকার নেই। আমার যেটুকু দরকার তাও পরীক্ষার জন্য দরকার নাই, আমার অন্যান্য টপিকসগুলো বোঝার জন্য, টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার টপিকস আই নিড দ্য ক্রনিক স্টেশন টিউব অবস্ট্রাকশন। এই সম্বন্ধে আমি একটু জানব। এখন এটোলজিটা কি, এই ক্রনিক স্টেশন টিউব অবস্ট্রাকশন, এটা তোমরা একটু চেষ্টা করো বোঝার জন্য, কারণ তাহলে আমাদের মিডিল ইয়ারে যে ডিজিজগুলো আমরা পড়বো একদম জলের মতো স্বচ্ছ মনে হয়, ইট উইল বি লাইক ওয়াটার, খুব এত ভালো লাগবে তোমাদের তখন পড়তে, তখন আর আমাদের বেশি টাইম নিবে না। সো ক্রনিক স্টেশন টিউব অবস্ট্রাকশনটা পারলে একটু লিখে রেখো, এই পয়েন্টগুলো পড়লে তোমাদের মিডল ইয়ারের অনেক ডিজিজ তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো। সো নাম্বার এটার মধ্যে একটা হচ্ছে ট্রমা।
ট্রমার মধ্যে কী হয়, আমরা ট্রমা নাম্বার 1 ছোটোকাল থেকে স্টার্ট করি আমরা অ্যাডিনয়েডেক্টমি। আমরা যখন অ্যাডিনয়েডেক্টমি করি, অ্যাডিনয়েডটা কোথায় ছিল? অ্যাডিনয়েড আমি পড়াই নেই, যাই হোক পড়েছিলাম না। আচ্ছা হ্যাঁ অ্যাডিনয়েড আমি পড়াইনি। আচ্ছা অ্যাডিনয়েড সম্বন্ধে আমি যদি তোমাদেরকে থট পড়াই তাহলে যাবো অ্যাডিনয়েড পড়াবো। আমরা অ্যাডিনয়েড যখন থাকে তখন আমরা অ্যাডিনয়েড থাকলেই যখন অ্যাডিনয়েড ক্রিয়েটস সাইন সিমটম অ্যান্ড নট অ্যাক্ট। নাম্বার 2, নট ইম্প্রুভিং বাই দ্য মেডিকেল ম্যানেজমেন্ট, দেন উই নিড দ্য সার্জারি, উই নিড দ্য রিমুভাল অফ দ্য অ্যাডিনয়েড। এবং এই যে রিমুভাল অফ দ্য অ্যাডিনয়েড, এটাকে বলা হয় অ্যাডিনয়েডেক্টমি। এখন এই অ্যাডিনয়েডেক্টমি করতে গিয়ে সার্জন বিকাম সামটাইমস টার্জান। আমি অনেক সময় এটা বলি, সার্জন কখনো টার্জান হতে পারে। সার্জন অলওয়েজ শুড বি আর্টিস্টের মতো আস্তে আস্তে সুন্দর করে কাজ করবে। আমি একজন সার্জন, আমি খুব তাড়াতাড়ি সার্জারিটা করি, আমি আধা ঘন্টায় সার্জারি করি, দিস ইজ নট দ্য ক্রেডিটটা হচ্ছে আমি অনেক বেশি সময় লাগাই, যাই করি আমি পেশেন্টের আউটপুট ভালো দিচ্ছি, পেশেন্টের কোনো কমপ্লিকেশন হচ্ছে না, হ্যাঁ পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে না, ওইটা হচ্ছে ক্রেডিট। আমরা কিন্তু আমাদের বাজারে কিন্তু এই ক্রেডিটটা আমরা খুব চল, যে ওনার টনসিল করতে 10 মিনিট লাগে আর ওনার লাগে 2 ঘন্টা, ওনার থাইরয়েড করতে লাগে আধা ঘন্টা, ওনার থাইরয়েড লাগে 4 ঘন্টা। তোমরা একদিন ডাক্তার হবা, হ্যাঁ, এবং আশা করি কেউ এর মধ্যে অনেকেই সার্জন হবা। অলওয়েজ কিপ ইন মাইন্ড যে আমি সার্জারিটা কখনোই টার্জানের মতো বিহেভ না, যে তাড়াতাড়ি দুমড়ায় মুসরা জিনিস নিয়ে চলে আসলাম। সার্জারি একটা আর্ট, যে একটা আর্টিস্ট যেমন এইভাবে ওইভাবে তাকিয়ে দেখে চিন্তা করে সে আর্টটা করে, এবং একজন সার্জনও সেইভাবেই করতে হবে, সেভাবেই করবে। এই অ্যাডিনয়েডেক্টমি করার পরে কত পেশেন্ট আছে যে তারা বধির হয়ে গেছে অ্যাডিনয়েডেক্টমি করার পরে, আবার তাকে সেকেন্ড সার্জারি করতে হয়েছে। কারণ স্টেশন টিউবটা তো তোমার মিডল ইয়ারের এরিয়েশনটা ঠিক রাখে। এখন তুমি অ্যাডিনয়েডেক্টমি করার ফলে করলে কি, তার লেটারালি গিয়ে স্টেশন টিউবের মুখটা ইঞ্জুরি করে দিল। ইঞ্জুরি করার পরে ওখানে ফাইব্রোসিস হলো, ফাইব্রোসিস হওয়ার পরে স্টেশন টিউবের মুখটা বন্ধ হয়ে গেল। এখন হাউ ইউ উইল ওপেন ইট? আমাদের দেশে এই ব্যবস্থাটা একদম নাই, একদম যে ক্যাথারাইজেশন করে ঢুকায়, এটা নো ওয়ে। এখন হ্যাঁ কোনো অবস্থা নেই। যিনি আমরা কিছু লোক চেষ্টা করি দিয়ে গিয়া টিউবওয়েল দিয়ে ঢুকায় আর চেষ্টা করি, তারপরে কেউ হয় কেউ হয় না। হ্যাঁ, তারপর অনেক সময় গভর্নমেন্ট ঢুকায় রেখে এদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হয়ই ক্রনিক এই অবস্ট্রাকশনের জন্য। সো অ্যাডিনয়েডেক্টমি নাম্বার 1 কজ। তো এই জন্য অ্যাডিনয়েডেক্টমি করার সময় এটা বলা হয় যে আপনি আগে আঙ্গুল দিয়ে ওটাকে মিডল লাইনে এনে নেবেন। আমি যদি আঙ্গুল দিয়ে না এনে আগেই চালিয়ে দিই, তাহলে আমি যে মেশিনটা চালাই তাহলে আমি লেটারালি গিয়ে কিন্তু স্টেশন টিউবটাকে অবস্ট্রাক্ট করে দেবো, স্টেশন টিউবটাকে আমি স্টেশনটাকে ইঞ্জুরি করে দেবো। সো এবার অ্যাডিনয়েডেক্টমি না দেখা অপারেশন, না দেখে করতে হয়। সো না দেখে করার জন্য সুতরাং হাতটাকে ঠিক রাখতে হবে। এটা যত হাত ভালো এক্সপার্ট, যে যত শৈল্পিক, তারটা তত সুন্দর হবে, তাড়াতাড়ি কিছু না। সার্জারি ডোন্ট বি হ্যারি, সার্জারি কখনো হ্যারি হওয়ার কোনো স্কোপ নেই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে স্টেশন টিউব যদি আমরা ইঞ্জুরি করি লাইক সার্জারি একটা, হ্যাঁ এলো তাহলে ক্রনিক, এটা হলো 2 নম্বর। যদি কখনো ক্রনিক ইনফেকশন, কী ধরনের ক্রনিক ইনফেকশন, কারো যদি লুপাস থাকে, টিউবারকুলোসিস হয়, রাইনোস্ক্লেরোমা হয়, এসব কারণে হয়। হ্যাঁ, তারপর ক্রনিক রাইনোসাইনোসাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক ইনফেকশন যদি থাকে, হ্যাঁ ক্রনিক অ্যাডিনয়েড হাইপারপ্লেসিয়া যদি হয় সেসব ক্ষেত্রে। আর ক্রনিক লিম্ফয়েড হাইপারপ্লেসিয়া অফ দ্য নেজোফেরিংস, টোটাল অ্যাডিনয়েড ছাড়া আরও অন্যান্যগুলো, অ্যাডিনয়েড ছাড়া অন্যান্য টিস্যুগুলো বড় হয়ে গেল, সেসব ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আর হতে পারে টিউমার্স অফ দ্য নেজোফেরিংস, ক্লেফট প্যালেট। এখন এই পেশেন্টগুলোর সিমটমটা কি? পেশেন্টটা হচ্ছে নাম্বার 1ই হচ্ছে একটা সাউন্ড, ক্লিকিং সাউন্ড হয়। কখন? যখন সে ওয়াইন করে, সোয়ালো। আমরা মাঝে মাঝে পেশেন্ট পাই এবং হিস্ট্রি নিলে শুনি, হ্যাঁ 5-6 বছর আগে একটা অপারেশন হয়েছিল, হ্যাঁ আমরা পেশেন্ট পাই। আচ্ছা, নাম্বার 2 যেটা, একটা তার কানের ভিতরে একটা ব্লকেড সেন্সেশন, কানের ভিতরে সে একটা ব্লকেড সেন্সেশন অনুভব করে। আর কি, তার হিয়ারিং লস হয়, কন্ডাক্টিভ টাইপের হিয়ারিং হয়, এবং ফ্লাকচুয়েটিং টাইপের কন্ডাক্টিভ হিয়ারিং লস। আর একটা টিনিটাস হয়, ইন্টারমিডিয়েন্ট টাইপের টিনিটাস। তাহলে ক্রনিক সবচেয়ে কথা হচ্ছে তোমার কজটা ভালো রাখতে হবে। সাইন সিমটম মনে রাখতে পারলে ভালো, কারণ এই জিনিসগুলো আমার অন্য ডিজিজে লাগবে, সেজন্য আমি স্টেশন টিউবের ডিজিজের মধ্যে এটা তোমাদের জন্য রেখেছি, যে এটা একটু ডিসকাস করবো।
এটা পরীক্ষায় তোমাদের আসে না, কিন্তু এটা তোমাদের নলেজটাকে বিল্ড আপ করে পরের টপিকসগুলো বোঝাতে খুবই সাহায্য করবে। সো স্টেশনটা কখন ব্লক হয় এটা কি। আমরা যখন এক্সামিনেশন করব তখন আমরা কি পাবো পেশেন্টকে? নাম্বার ওয়ান যেটা পাবো, রিট্রাকশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন। হ্যাঁ, একদম এটা ইনিশিয়াল স্টেজে একটা রিট্রাকশন পাবো, টিম্পানিক মেমব্রেনটা একটা রিট্রাকশন পাবো। এখন একটা রিট্রাকশন যে পাই আমরা, হ্যাঁ, রিট্রাকশন মেমব্রেন ক্যারেক্টারগুলো কী কী? রিট্রাকশন পকেট তো আমি বলেছি, রিট্রাকশনের ক্যারেক্টারটা কি এটা একটু বললে মনে হয় ভালো হয়। বলি, মনে রাখতে পারলে, কিন্তু তোমাদের এমবিবিএস লেভেলে কিন্তু দরকার নেই, প্রয়োজন নেই, যদি কোনো ডাক্তার থেকে থাকে তাহলে তাদের খুব কাজে লাগবে। সেটা কি? নাম্বার ওয়ান, ডিস্টর্শন অফ দ্য কোন অফ লাইট। কোন অফ লাইটটা ডিস্টর্টেড হয়ে যাবে, এটা হলো রিট্রাকশন পকেটের না, রিট্রাকশন অফ দ্য টিম্পানিক নাম্বার ওয়ান। কোন অফ লাইটটা কাকে বলে? এমবিবিএস লেভেলে যে স্টুডেন্ট তার মনে রাখতে হবে কোন অফ লাইটটা হচ্ছে টিম্পানিক মেমব্রেনের মধ্যে লাইট ফেললে যে জায়গার মধ্যে আলো বেশি দেখা যায় সেই জায়গাটা হচ্ছে কোন অফ লাইট। বাংলায় মনে রাখতে হবে দ্য এরিয়া, দ্য এরিয়া হুইচ ইজ মোস্ট illuminated the when a light is thrown on the tympanic membrane, and the area in the tympanic membrane which is blown brightly, that is the cone of light. এটা কোথায় থাকে? anterior inferior quadrant of the tympanic membrane. anterior inferior quadrant, পুরো টিম্পানিক মেমব্রেনের anterior inferior quadrant-এর মধ্যে চকচক করে, লাইটটা ঝকঝক করে। এটা আবার কারণ আছে, আমি কারণ বলতে চাই না, কেন অন্য জায়গা হয় না, কেন এই জায়গাতে হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটারও কারণ আছে। আচ্ছা যাক, তাহলে কোন অফ লাইটটা, সো কোন অফ লাইটটা ডিস্টর্টেড হবে, রিফ্রাকশন হলো। তারপর কি হবে? হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, এটা ছোট হয়ে আসবে, ফোর শর্টেনিং অফ দ্য হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস। এরপরে কি হবে? প্রমিনেন্স অফ দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র মেলিয়ার ফোল্ড, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফোল্ডটা প্রমিনেন্ট হয়ে যাবে। এই তিনটা কারণ জিনিস হচ্ছে তোমার রিট্রাকশনের ক্যারেক্টার। আচ্ছা, এখন আমি যখন এক্সামিনেশন পাবো তখন পেশেন্টকে যখন আমি বলবো আপনি এখান থেকে নাকে চাপ দিয়ে একটু কানে গিয়ে দেন তো, এটা দেখবে সে বলবে এই কানে বাতাস যায়, এখানে যায় না। এটাও কিন্তু আমরা এক্সামিনেশন করার কারণে পেয়ে যাবো। আরেকটা পাবো, সিগাস স্পেকুলাম দিয়ে আমরা অনেক সময় করি, আমরা টিম্পানিক মেমব্রেনের মুভমেন্টটা দেখি, কিন্তু দেখা যাবে যে ডিভিনাইজ টিম্পানিক মেমব্রেন, মুভমেন্ট অফ দ্য টিম্পানিক মেমব্রেন। আর এয়ার বাবলস দেখা যাবে, এয়ার লাইন্স দেখা যাবে। এয়ার বাবলস, এয়ার লাইন যদি দেখা যায় এক্সামিনেশন করার পরে দ্য টিম্পানিক মেমব্রেনে, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এ, ইন দ্য মিডল ইয়ার থাকার কথা কি? ইন দ্য মিডল ইয়ার থাকার কথা বাতাস। ইন দ্য মিডল ইয়ার দেয়ার সাপোজ টু বি এয়ার, বাট ইফ দেয়ার ইজ এ ফ্লুইড ইনসাইড। আর কখন ফ্লুইড ইনসাইড হবে? when there is station to blockage. আর যখন ফ্লুইড থাকবে, স্টেশন ব্লকেজ হবে, দ্যাট ইজ ওয়ান ডিজিজ। নেক্সট ক্লাস উই আর কামিং টু দ্যাট, very important for exam, for practical life, will come in the next class. So in this air bubbles, hair lines, আমি এই জন্যই এই টপিকসটা রাখছি তোমাদের জন্য পরীক্ষা দরকার। কিন্তু এখানে যে যে টার্মগুলো ইউজ করা হবে, তাহলে আমরা একটা ডিজিজও পড়ে ফেললাম, আর এই টার্মগুলোকে আমরা পরে ইউজ করতে পারবো। আর এই পেশেন্টগুলোকে যদি আমরা হিয়ারিং টেস্ট করি, আমরা যেটা পাই সেই হিয়ারিং টেস্টে আসে ওদের কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস আসে। এদের ট্রিটমেন্টটা আমরা কী দিব? এই পেশেন্টগুলোর ট্রিটমেন্টটা কী হবে? মেডিকেল ট্রিটমেন্ট আমাকে দিতেই হবে। অরাল এবং নেজাল ডিকনজেশন দিব, অ্যান্টিহিস্টামিন দিব, অ্যান্টিবায়োটিক অনেক সময় দরকার হয়, তাও দিব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালসালফা ম্যানোডা। তারপর এখানে কিন্তু জোর করে তো পটাশ করে ঢুকে দেওয়া যাবে না, ভালসালফাটা পেশেন্টকে ট্রেন্ড আপ করতে হবে, তৈরি করতে হবে সেভাবে। আর যে দেখা যাচ্ছে না কাজ হচ্ছে না এইসবে, ভালসালফা করে চুই করে চুইনগাম চাপাবেন, সারাক্ষণ ঢোক গিলবেন, পানি খাবেন, বুকগুলো বাতাস দিবেন, এগুলো সব শেখানো হবে। কাজ হচ্ছে না, লং এলাচি সারাদিন চুবাবেন, ঘন ঘন ঢোক গিলবেন। আমরা যখন ঢোক গিলি কী হয়? স্টেশন খুলে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে কী করতে হয়? প্রেশারটা ঠিক, ওই যে তার প্রবলেম তো দূর করতে হবে, তখন আমরা মাইরেঙ্গোটমি করে দিই, অর্থাৎ পর্দার মধ্যে একটা ছিদ্র করে আমরা কিন্তু মাইরেঙ্গোটমি করবো। আমরা একটা কাজ করবো, উইল ডু ওয়ান ক্লাস প্রসিডিউরস ইন দ্য ইএনটি। এমবিবিএসের জন্য যতটুকু দরকার ততটুকু প্রসিডিউরস, ইএনটি অপারেটিং সার্জারি ভেরি বিগ, আমরা ওখানে যাবো না। আমাদের এমবিবিএসের জন্য যতটুকু দরকার, এমবিবিএস না, আমার এমবিবিএসের পরীক্ষার জন্য যতটুকু দরকার, প্রসিডিউরস ইন দ্য ইএনটি। সো মাইরেঙ্গোটমি করা যেতে পারে অনেক কেসে। সেক্ষেত্রে কী করা হয়? ফ্লুইডটা রিমুভ করতে হয় এবং একটা গ্রোমেট দিয়ে দিতে হয়। হ্যাঁ, ওইদিকে পানি আছে, পানিটা আবার জমে যাবে, কারণ স্টেশনটা ব্লক তো। সো একটা আমরা চুঙ্গার মধ্যে বসিয়ে দিই ছোটো,
ওখানে ভিতরে কিছু জমলে সেটা এক্সটার্নাল অডিক ক্যানেল দিয়ে বেরিয়ে চলে আসে। এবং এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে কিন্তু সাবধান করে দিই, অ্যাটলিস্ট আমার সাথে দেখা হওয়া পর্যন্ত, আমাকে 6 মাসের মধ্যে একবার দেখাবেন, আমাকে দেখা হওয়া পর্যন্ত কানের মধ্যে যেন পানি না ঢুকে। টেক কেয়ার নট টু ওয়াটার টু বি এন্টার্ড ইন ইয়ার ইয়ার, এটা খেয়াল রাখতে হবে। সো স্টেশন টিভির ব্যাপারটা একদম মনে রাখতে হবে। আজকে যে ডিসকাশন, এটা বেসিক্যালি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ট্রমাটিক রাপচার অফ দ্য স্টেশন টিম্পানিক মেমব্রেন। এক থাপ্পড়ে কানের পর্দা ফাটাই দিব, দেখো পরিবেশন কত দরকার, সেটা লাগবে। আর লাগবে কোনটা আমার, আর লাগবে আমার যে রিট্রাকশন পকেটের সম্বন্ধে বলেছি, টিম্পানিক মেমব্রেনের ভিতরে আমার ইনফেকশন হয়, কিন্তু এটা নামটা কি, শুধু নামটাই পড়বে ম্যানিঙ্গাইটিস গ্রানুলোসা, কিন্তু এটা নামটা মনে রাখতে পারলে ভালো, কিন্তু এটা পরীক্ষার জন্য লাগবে না। আর পারফোরেশনটাকে আমরা বেসিক্যালি 3টা ভাগ করেছি। সেন্ট্রাল একটা সাব আছে, অনেক ওয়াটার যখন হয় সেটা সাব টোটাল, তাই না? পরে আমরা এটা করেছি মার্জিনাল যখন অনেক বড় হয়, অনেক বড় হয়ে যায়, তখন হচ্ছে টোটাল। আর আমরা অ্যাটিক রিজন একটা পড়েছি, সেটা হচ্ছে অ্যাটিক পারফোরেশন। আর ডিজিজ অফ দ্য স্টেশন টিউবে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ক্রনিক স্টেশন টিউব অবস্ট্রাকশন। ক্রনিক স্টেশন টিউব অবস্ট্রাকশনটা খুবই জরুরি। কেন জরুরি? আমাদের অন্যান্য যেগুলো পড়ে, কিন্তু পরীক্ষায় তোমাদের খুব একটা দরকার নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি পেশেন্স হিয়ারিং। আমার মনে হয় পেশেন্ট তোমরা শুনেছো, থ্যাংক ইউ। উইল সি again on the Sunday night, if Allah Ta'ala Subhanallah keep us well, and দেখা হবে।